তার জাদুবিদ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। এখন আবার দ্বিতীয়বারের মতো প্রমাণিত হয়ে গেল যে তন্ত্রমাতার করা জাদু শক্তি কোনো ভুল বা মিথ্যে কিছু নয়। কে হাসে ওভাবে ওখানে? ও রানীমা, আপনি এসেছেন আমার কক্ষে। আপনি শুধু শুধু পায়ে হেঁটে কেন কষ্ট করে আসতে গেলেন আমার কক্ষে? আমার কোনো দরকার আছে নাকি? দরকার হলে আমাকে আপনি নিজেই তো ডেকে পাঠাতেন। আপনি কেন শুধু শুধু কষ্ট করে আমার কাছে আসতে গেলেন বলুন তো? আরে আরে, ওসব কোনো কষ্টের বিষয় নয় রাজকুমার। তুমি আগে বলো তো, তুমি এক্ষুনি কি যেন একটা কথা বলছিলে? আমার দাস দাসী সম্পর্কে নালিশ করবে নাকি? তা কি বিষয়ে নালিশ করতে চাইছো তুমি? এই দেখুন রানীমা, দাস দাসীরা আমার কক্ষটি কিভাবে অপরিষ্কার করে রেখেছে। ওরা ওরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ফাঁকি দিচ্ছে। এই যে একটা ময়লার শিকড়, এটা আমার টেবিলের উপরে পড়েছিল। আরে আরে, তাই তো দেখছি। দাঁড়াও, এক্ষুনি আমি দাসীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। আর এই যে দাসী বিজলি, এক্ষুনি রাজপুত্রের হাত থেকে ওই শিকড়টি নিয়ে দূরে ফেলে দিয়ে আয় তো দেখি। আর খেয়াল রাখবি, আমার রাজপুত্রের কক্ষে যেন কোনো কাজে ভুল না হয়। ধন্যবাদ আপনাকে রানীমা, আপনি আমায় কত ভালোবাসেন। আর তাই তো আমিও আপনাকে ভালোবাসি। আপনার মুখের কথা আমার জন্য সত্যের বাণীর মতো লাগছে। এ কি রে চারু, রাজপুত্র অরুণ এসব কি বলছে কি? তবে কি রাজপুত্র অরুণ সত্যি সত্যি রানী মধুবালার বশ হয়ে গেল নাকি? রাজপুত্র অরুণ তো রানী মধুবালার ওই জাদু মন্ত্রপুত শিকড়টা এখনো ছোঁয়নি। তাহলে তার রানী মধুবালার জাদু শক্তির বশীভূত হওয়ার তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ হ্যাঁ চারুলতা, তুমি একদম ঠিকই বলেছ। লতা, তুই এত ভয় পাস না। চারুলতা তার বুদ্ধি দিয়ে রাজপুত্রকে ঠিক বাঁচিয়ে নিয়েছি। তুই দেখলি না, চারুলতা ওই মন্ত্রপুত গাছের শিকড়টির জায়গায় অন্য একটি শিকড় রেখে দিয়েছিল। আর এতক্ষণে রাজপুত্র রানী মধুবালাদের যেসব কথা বলেছে সে সবই চারুলতার শিখিয়ে দেওয়া কথা। তার মানে আমরা এই যাত্রাতে বেঁচে গেলাম রানী মধুবালার করা ষড়যন্ত্রের হাত থেকে, তাই তো? মীরা, ও মীরা, কোথায় গেলি রে তুই মা? এতক্ষণ ধরে তোকে ডাকাডাকি করছি, একটিবারের জন্য বাইরে এলি না। তবে কি তুই তোর মায়ের উপর অভিমান করে বসে আছিস নাকি? সে যে শ্বশুর বাড়িতে এলি, আর একটিবারের জন্য তো আমার সঙ্গে দেখা করার জন্য বাড়ি গেলি না। এমনকি এখন আমি তোর বাড়িতে এসে হাঁক ছেড়ে ডাকছি তোকে। তুমি এসেছো মা? আমিও না তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ রে মা, তোকে না দেখে আর এক মুহূর্ত টিকতে পারছিলাম না আমি ও বাড়িতে। তাই তো চলে এলাম ছুটতে ছুটতে। কিন্তু তোর কি একবারও আমার কথা মনে পড়ে না? পরে মা, পরে বড্ড মনে পড়ে তোমাকে। তাই যদি হয় তাহলে কেন কেন এ কদিনের মধ্যে একবারও আমার সঙ্গে দেখা করতে গেলি না বলতো? তখনই ভ্যাবলার মা ঘর থেকে বেরিয়ে আসে। বাবা বাবা বা, মা মেয়ে মিলে আমার বাড়ির উঠোনে এমন মরা কান্না জুড়ে দিয়েছে, মনে হচ্ছে এ বাড়িতে কোনো মানুষ বুঝি পটল তুলেছে। তা কি এমন হয়েছে শুনি যে এভাবে আপনারা কান্নাকাটি জুড়ে দিয়েছেন? ঠিক করে কথা বলুন বেয়াই, ঠিক করে কথা বলুন বেয়ান। এতদিন বাদে মেয়েটির সঙ্গে দেখা হলো, তাই একটু আবেগে আমরা কেঁদে ফেলেছি। কিন্তু আপনি আমাদেরকে এভাবে বলতে পারেন না সেজন্য। আপনারা যেভাবে বলছেন তাতে করে মনে হচ্ছে কত যুগ পর মেয়ের সঙ্গে আপনার দেখা হয়েছে। এই তো দুদিন হলো আপনার মেয়ে আপনাদের বাড়ি থেকে বাড়িতে এসেছে। আপনি নিজে যদি এমন করেন তাহলে আপনার মেয়ের সংসারটা কি করে করবে বলুন দেখিনি? এত যদি মেয়ের জন্য মন কাঁদে তাহলে মেয়েকে নিয়ে বাড়িতে গিয়ে বসিয়ে রাখুন না। শ্বশুর বাড়িতে পাঠানোর কি এমন দরকার? এতক্ষণ রাজপ্রাসাদের ভেতরে কি কি ঘটনা ঘটছে কে জানে। চারুলতা তার রাজপুত্রকে বাঁচাতে পারলো কিনা, নাকি রাজপুত্র এতক্ষণে রানী মধুবালার বশীভূত হয়ে গেছে। আমি কি একবার যাব এই ছদ্মবেশী রাজপ্রাসাদের ভেতরে? হঠাৎ করে কেন যেন বুকের ভেতরটা চিনচিন করছে। বুকের বাঁ পাশে ব্যথাটা ধীরে ধীরে বেড়ে উঠেছে।
কেন জানি রাজকন্যা জেসমিনের কথা আমার বড্ড মনে পড়ছে। রাজকন্যা জেসমিনের মুখখানা বড় দেখতে ইচ্ছা করছে। তাহলে কি আমি একবার যাব রাজবাড়ির ভেতরে? তারপর যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? সে যা হওয়ার হোক, নিজের বিয়ে করা বউকে যখন একবার দেখতে ইচ্ছে করেছে, তখন আমাকে 7 সমুদ্র 13 নদী পার হতে হলেও তাকে তাকে দেখতে যেতেই হবে। এরপর রাজেশ আগের মতোই কালো কাপড়ে নিজেকে মুড়ি আড়াল করে রেখে রাজপ্রাসাদের ভেতরে যেতে শুরু করে। ওদিকে রাজেশ বাবু পালিয়ে যাওয়ার 2 দিন পার হয়ে যাওয়ার পরও মহারানীর কানে এই খবর পৌঁছয়নি, কারণ সেখানকার পাহারাদারেরা ভয়ে কথা কাউকে জানাতেই দেয়নি। ভাই, কিরে কি ভাবলি বলতো? গোটা 2 দিন কেটে গেল, ওই রাজেশ বাবু নামে আসামিটা পালিয়েছে। আমরা এখন এই খবরটি কাউকে জানাইনি। এই খবর যদি রানীমায়ের কানে যায় তাহলে তো আমাদের গর্দান কেটে ছাড়বে রে। আমি তো প্রথম দিনেই সবটা জানাজানি করতে চেয়েছিলাম। তুই তো বললি যে আমরা যদি রাজেশ বাবু পালিয়ে যাওয়ার খবরটা রানীমায়ের কানে বলি তাহলে তিনি আমাদের প্রাণে মেরে ফেলবেন। কিন্তু যাই হোক, প্রথম দিন বলে দিলেই হয়তো প্রাণটা ভিক্ষে পেলেও পেতে পারতাম। আর এখন দিন কেটে যাওয়ার পর যদি সবটা জানাজানি হয় তাহলে আমাদের আর প্রাণ বাঁচাতে পারবো না রে। এছাড়া আর কি করতাম বলতো? আমার তো ভয়ে হাত পা কাঁপাকাঁপি করতে শুরু করে দিয়েছিল। তাই তো আমি রানীমায়ের কাছে কথাটা বলার সাহস পাইনি রে। রাজেশ বাবুর উপর আমাদেরও 24 ঘন্টা নজরদারি রাখতে বলেছিলেন তিনি। আমরা ঘুমিয়ে পড়ায় সেটার গাফিলতি হয়েছে, আর সেই সুযোগে আসামি পালিয়েছে। ভয়ে আমাদের শরীর যতই কাঁপাকাঁপি করুক না কেন, এ খবর এবার চেপে রাখা যাবে না। মহারানীকে জানাতে হবে, আর আমাদের নিজেদের প্রাণ ভিক্ষা চাইতে হবে তার কাছে। তারপর যদি মহারানীর মন গলে, তিনি যদি আমাদের প্রাণকে বাঁচিয়ে রাখে, সেটাই অনেক রে। তুমি কোনো চিন্তা করো না রাজপুত্র, আমি সব দাস দাসীদের শাস্তির ব্যবস্থা করব। অনেক রাত হয়েছে, এবার যাও ঘুমিয়ে পড়ো, আমি এখন আসছি। আর হ্যাঁ, মনে রেখো আমার কথা মতো তোমায় কিন্তু চলতে হবে। আমি যখন যেটা করতে বলবো তখন তোমায় ঠিক সেটাই করতে হবে। এর বাইরে একটি কাজও তুমি করতে পারবে না, বুঝলে তো? আগে রানীমা, আপনি হলেন আমার মাতা পিতার সব কিছু। আপনার কথা আমি ফেলতে পারি নাকি? আপনার কথা আমার জন্য শিরোধার্য। এই তো আমার লক্ষ্মী রাজপুত্র, এরকমটাই থেকো সারা জীবন। এখন আমরা আসছি কেমন? চলো রাজকন্যা জেসমিন, আজকে রাতের মতো আমাদের কাজ শেষ। এরপর রানী মধুবালা রাজকন্যা জেসমিন ও তার দাসীকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর আমাদের আজকের পর্বটি ভালো এরপর পরী রানী এবং লতা আড়াল থেকে বেরিয়ে আসে, আর তারা রাজপুত্রের সামনে এসে হাজির হয়। চারুলতা, তুমি আমায় এইসব নাটক কেন করতে বললে বলো তো? মহারানীর সামনে ভয়ে আমার হাত পা কাঁপছিল, গলা শুকিয়ে আসছিল। ভাবছিলাম এই বুঝি ধরা পড়ে গেলাম। আর মহারানী যদি তোমাকে একবার দেখে নিত তাহলে তো আরও কেলেঙ্কারি হতো। কেন শুধু শুধু এমন মিথ্যা অভিনয় করতে বললে আমাকে? বলছি রাজপুত্র, বলছি, তার আগে একটা কথা তো বলতেই হবে। আপনি কিন্তু চমৎকার অভিনয় করতে পারেন। তাই নাকি? কিন্তু এখন এসব কথা বাদ রেখে আমাকে বলো তো কি হয়েছে? এরপর চারুলতা সব কিছু রাজপুত্রকে খুলে বলে। কি খবর কি বলো তাঁতিরা? তোমরা শাড়ির দাম কেমন পেলে? খবর তো খুব ভালো মন্ত্রী মশাই। আমরা যেমনটা আশা করেছিলাম তার চেয়েও দ্বিগুণ দাম পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো তেমনটাই দেখতে পেলাম। এখানকার দোকানিরা শাড়ির মূল্য দিতে জানে এবং সঠিক মূল্য নির্ধারণ করতেও জানে। তাই তো রাজপুত্রের অনুমান আবারও সঠিক প্রমাণিত হতে চলেছে। শুধু সুতো বিক্রি করার চেয়ে রেশম সুতোর শাড়ি বিক্রি করা ঢের ভালো। এটা বাস্তবায়ন হতে চলেছে শীঘ্রই। এবার রাজপুত্রের স্বপ্ন পূরণ হবে, আর সে সাথে রাজ্যবাসীও লাভবান হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।